হঠাৎ যদি আপনি শোনেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে সাইবার পুলিশ স্টেশন থেকে, তাও আবার বাইরের রাজ্য থেকে, তখন আপনি কি করবেন, কার কাছে যাবেন এবং কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন, সেই সমস্তই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে কিংবা হোল্ড হয়ে থাকে, কোনো অ্যামাউন্ট যদি পার্টিকুলার অ্যামাউন্ট যদি হোল্ড হয়ে থাকে, কিংবা অ্যাকাউন্ট যদি ডেবিট ফ্রিজ বা টোটাল ফ্রিজ হয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও, এবং আপনি যদি ক্রিপ্টো ট্রেডার হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। তো প্রথমত আপনাদের বুঝতে হবে ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ হয়। ব্যাংক অ্যাকাউন্ট মূলত তিনটি কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়। প্রথমত কোনো সাসপিসিয়াস ট্রানজেকশন, কিংবা কোনো ব্যক্তি, ধরুন অজানা ব্যক্তি আপনার ব্যাংকে কোনো একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিল, 500, 1000, 10,000 টাকা এরকম পাঠিয়ে দিল, কিন্তু পরবর্তীকালে ওই অজানা ব্যক্তি যখন আপনাকে কল করে বললো, দাদা ওই টাকাটা আপনি রিটার্ন করুন, আমি ভুল করে পাঠিয়ে ফেলেছি, তখন পরবর্তীকালে ওই লোক যখন ফোন করে বলবে যে ওটা টাকাটা রিটার্ন করুন, কিংবা যখন ওই টাকাটা পাঠিয়ে ফেললো, সেই অ্যামাউন্টটা আপনি কিন্তু জানেন না যে ওই অ্যামাউন্টটা কারোর কাছ থেকে ফ্রড করে, মানে ওই অজানা ব্যক্তি কারোর কাছ থেকে ফ্রড করে আপনার ব্যাংকে পাঠিয়েছে, তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ, কিংবা সেই অ্যামাউন্টটা কিন্তু হোল্ড হয়ে যেতে পারে কোনো বাইরের রাজ্য থেকে। কারণ আপনি জানেন না ওই অজানা ব্যক্তি কারোর কাছ থেকে ফ্রড করে টাকাটা নিয়েছে, না ইচ্ছাকৃত ভাবেই মানে ভুল করে হয়তো পাঠিয়েছে, এটা কিন্তু আপনি জানবেন না। এই কারণেও কিন্তু ফ্রিজ হতে পারে। তাই কখনো যদি আপনার ব্যাংকে এরকম অজানা ব্যক্তি কিংবা অচেনা লোক যদি আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়, তো অবশ্যই আপনি পুলিশ স্টেশনে যাবেন, গিয়ে তখন বলবেন যে এই টাকাটা অজানা ব্যক্তি আমাকে পাঠিয়েছে। তো কি করবেন, তখন যদি ফোন করে বলে তো আপনি পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু ওনাকে রিটার্ন করবেন, নাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো কোনো বেটিং সাইট, গ্যামলিং, কিংবা আইপিএল কিংবা জুয়ো, সাট্টা, এসব সাইটে মানুষ যারা ইউজ করে, কোনো বেটিং, ধরুন ক্রিকেটে বেট লাগানো, তারপর আইপিএল, জুয়ো, সাট্টা এসবে যারা খেলে না, তাদের মানে যেখান থেকে ওরা টাকাটা আইএনআরটা উইথড্র করে ওদের ব্যাংকে, 100% চান্স রয়েছে ওইখান থেকে, যদি মানে যে কেউ ইউজ করেন কোনো গেমিং সাইট, আইপিএল সাইট, ওখান থেকে যদি আপনারা টাকা উইথড্র করেন, তো 100% চান্স রয়েছে ওখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার। কারণ এগুলো কিন্তু বৈধ নয়। এই আপনারা যা জুয়া খেলছেন কিংবা বেটিং করছেন, এগুলো কিন্তু বৈধ নয়, অবৈধ পুরোপুরি। এই জন্যই বলছি এইসব থেকে বিরত থাকবেন। এবং তিন নাম্বার কারণ ভালো করে শুনুন, ক্রিপ্টো রিলেটেড, মানে ক্রিপ্টোতে আপনারা যদি P2P ট্রেডিং করেন, তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। এটা 90% চান্স রয়েছে। যদিও আপনারা ভেরিফাইড মার্চেন্ট, যেরকম বাইবিট এক্সচেঞ্জ, বাইন্যান্স, তারপর এমএক্সি, গেট.io, আরো অনেক এক্সচেঞ্জ রয়েছে যেখানে ভেরিফাইড মার্চেন্ট রয়েছে, সেখানে যারা P2P ট্রেড করেন, সেখানেও কিন্তু 19% চান্স থাকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার। কারণ অনেক জনের দেখেছি যারা ভেরিফাইড থেকেও মানে ট্রেড করেন, ইউএসডিটি সেল করেন, যখন আইএনআরটা তাদের ব্যাংকে নেন, তখন কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়, কিংবা একটা অ্যামাউন্ট হোল্ড হয়ে যায়। সব থেকে ব্যাংক অ্যাকাউন্ট যেটা ফ্রিজ হয়, মানে যেই প্রবলেমে, সেটা হলো ক্রিপ্টোতে। কারণ আপনারা যখন ইউএসডিটি বাই করছেন, তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে না। যখন আপনারা ইউএসডিটা সেল করছেন, তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সম্ভাবনা একদম বেশি থাকছে। কারণ আপনি দেখুন, যখন আপনি ইউএসডিটা বাই করছেন, তখন কিন্তু আপনার যে নিজের টাকাটা, এটা কিন্তু একদম প্রপার জেনুইন টাকা, আপনি যাকে দিচ্ছেন সে আপনাকে ইউএসডিটা আপনাকে দিচ্ছে। এবার যখন আপনি ইউএসডিটা সেল করছেন, তার টাকাটা, মানে যাকে আপনি সেল করছেন ইউএসডিটা, আইএনআরটা নেবেন, কিন্তু তার যে টাকাটা, সেটা কি জেনুইন টাকা বা কোনো কারোর কাছ থেকে ফ্রড করেছে কিনা, সেটা কিন্তু আপনারা জানেন না। এবার ধরুন কোনো এক ব্যক্তির ব্যাংক থেকে 10 লাখ টাকা যে করে হোক ভাবে ফট করে হোক নিয়ে নিয়েছে একজন ব্যক্তি। এইবার ওই ব্যক্তি কি করবে, 10 লাখ টাকা ধরুন যদি নিয়ে নেয় কোনো ব্যক্তি, তাহলে ওই ব্যক্তি তো ছেড়ে দেবে না, সাধারণত সাইবার ক্রাইম কিংবা পুলিশ স্টেশনে যাবে, দিয়ে একটা কমপ্লেন করবে। এবার ধরুন এই যে সাইবার পুলিশের কাছ থেকে যে কমপ্লেনটা করলো, ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে যে কটা ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকাটা গিয়েছে, ধরুন 10 লাখ টাকা আপনার ব্যাংকে ছিল, এবার আপনার বন্ধু সেটা ফ্রড করে নিয়েছে, এবং ফ্রড করার পর আপনার বন্ধু অন্য একজনকে পাঠালো, এবং মানে যাকে পাঠিয়েছে সে আবার অন্য একজনকে পাঠালো। এবার সে একজন ধরুন অন্য কোনো দোকানে কিছু কিনতে গেল, কিংবা শপে, কিংবা যে কোনো দোকানে, মানে বড় বাজারে টাজারে, যেখানে ইউপিআই লেনদেন কিংবা ব্যাংক ট্রানজেকশন রয়েছে, সেখানে পে করলো। এবার যতক্ষণ ওই ট্রানজেকশনটা যতক্ষণ চলতে থাকছে, যে কটা অ্যাকাউন্টে গিয়েছে সে কটা অ্যাকাউন্টে কিন্তু মানে পুরো একদম ডেবিট ফ্রিজ করে দেবে, লেয়ার অনুযায়ী লেয়ার। মানে
পুরো যে ট্রানজেকশনটা হচ্ছে না, যে ফ্রড করেছে তার ব্যাংক তো যাবেই, এবং যার কাছ থেকে টাকাটা মানে এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ, মানে প্রত্যেকটা ব্যাংক কিন্তু মানে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দেবে, কিংবা ওই অ্যামাউন্টটা কিন্তু হোল্ড করে দেবে সাইবার সেল। এটুকুনি ক্ষমতা কিন্তু তাদের রয়েছে। এবার ধরুন আপনার ব্যাংক, আপনি কিছু করেননি, কিছু জানেন না, আপনার ব্যাংক হঠাৎ কিন্তু ফ্রিজ হয়ে গেল, কিংবা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আপনি আর কোনো লেনদেন করতে পারছেন না, না টাকা তুলতে পারছেন না টাকা জমা দিতে পারছেন, তখন কি করবেন? খুব সাধারণত আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কোনো কিছু বলবে না। যদি মামলাটা, যদি এফআইআরটা কিন্তু বাইরের স্টেট থেকে হয়, তখন কিন্তু আরো প্রবলেম হবে, কারণ বাইরের স্টেটে গিয়ে আপনারা কোনো ভাষা, ধরুন যেটা হিন্দি কিংবা ইংলিশ কিংবা দিল্লি কিংবা মুম্বাই, যে কোনো বাইরের স্টেট থেকে যদি হয়, তাহলে কিন্তু আরো বড় প্রবলেম হবে। তার কারণ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু মুম্বাই যেতে হবে কিংবা দিল্লি যেতে হবে, কারণ ওখানকার ব্যাংক অ্যাকাউন্ট যদি এফআইআর ওখান থেকে হয়, তাহলে কিন্তু আপনাকে ওখানে গিয়েই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। তাই জন্য বলছি, সাধারণত আপনারা যারা ক্রিপ্টোতে ইউএসডিটি সেল করেন, তারা কিন্তু কোনো এক্সচেঞ্জ থেকে সেল করবেন না, কিংবা কোনো টেলিগ্রাম বায়ার কিংবা পিটুপি সেলার যারা রয়েছে অফলাইনে, তাদের কাছ থেকে কিন্তু সেল করবেন না। কারণ 90% চান্স থাকবে, কিন্তু বলতে গেলে পুরো 100% চান্স থাকবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার। আর একবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, ওরা কিন্তু কখনোই আপনার মেসেজের রিপ্লাই দেবে না। কোনো মার্চেন্ট, কোনো ভেরিফাইড মার্চেন্ট কেউ কিন্তু রিপ্লাই দেবে না। এই জন্য বলি, সর্বদা সেফ থাকতে আপনারা ইন্ডিয়ান এক্সচেঞ্জ ইউজ করতে পারেন, যেখানে আপনার ব্যাংক একদম সর্বদা কিন্তু সেফ থাকবে। ইন্ডিয়ান এক্সচেঞ্জ মানে যেগুলো রয়েছে আপনারা তো জানেন, কয়েনডিসিএক্স, এটা ইউজ করলে একদম প্রপারলি সেফ থাকতে পারবেন, কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে। এবার আমি আপনাদের বলবো আপনারা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করবেন। তো চলুন, আমি বেশ কয়েকটা 5টা পয়েন্ট বলছি, যে 5টা পয়েন্ট কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে, প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হলে আপনাদের প্রথম স্টেপ হলো আপনাদের ব্যাংকে গিয়ে সমস্ত তথ্য নিতে হবে, যে ব্যাংকে কি কারণে ফ্রিজ হয়েছে, এবং যে কটা 5টা পয়েন্ট আমি বলছি, এই 5টা পয়েন্ট কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ব্যাংক থেকে নিতে হবে। আর ব্যাংকের অনেক ম্যানেজার কিংবা যারা স্টাফ রয়েছে, তারা হয়তো দিতে চাইবে না, কিন্তু আপনি চাপ দিবেন, কারণ আপনি ওই ব্যাংকের কিন্তু একজন কাস্টমার, আপনাকে দিতে কিন্তু ওরা বাধ্য। প্রথমত আমি যে কটা পয়েন্ট বলছি, সে কটা পয়েন্ট কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে চাইবেন, তাহলে এই কতটা তথ্য যদি আপনাদের কাছে থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করতে আপনাদের আরো সুবিধা হবে। প্রথম পয়েন্ট হলো, আপনার কি কারণে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে সেটা জিজ্ঞেস করবেন, এবং কোন ট্রানজেকশনের জন্য। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, কোন রাজ্য থেকে বা কোন স্টেট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। এবং 3 নম্বর হলো, যে ইনভেস্টিগেশন অফিসার, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে, প্রত্যেকটা কিন্তু মানে এই যে ফ্রিজ হয় তার একটা এফআইআর হয় এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়। 3 নাম্বার চাইবেন অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেন দেখবেন এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা যেন ভুল না হয়। এবং 4 নম্বর চাইবেন ওই অফিসারের, যে ইনভেস্টিগেশন অফিসারের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যেটা কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এবং 5 নাম্বার হলো ইমেল। এই 5টা জিনিস আপনারা ব্যাংক থেকে চেয়ে নেবেন, এবং তারপরও আপনারা ব্যাংকে জিজ্ঞেস করবেন যে কিভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করবো, মানে আপনাদের ওই ব্যাংকের যে স্টাফ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। এবার ওরা সম্ভবত হয়তো বলতেও পারে, যদি ভালো হয় স্টাফরা কিংবা ম্যানেজার যদি ভালো হয়, তাহলে আপনাকে বলবে। আর যদি ওরা বলতে না চায়, তাহলে আমার কথাটা শোনো, ওই কটা তথ্য আপনারা বাড়িতে চলে আসবেন নিয়ে। এবং বাড়িতে চলে আসার পর প্রথমত আপনি দেখবেন অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা, এবং যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে, এবার যদি বাইরের স্টেট থেকে হয়, তাহলে সেই অফিসারের নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল থাকবে। এবার আপনারা যদি ইমেল থাকবে, এবার আপনারা ওই ফার্স্ট স্টেপ হলো আপনাদের ওই অফিসারকে কল করা। প্রথমত আরেকটা কথা শুনে নিন, সাইবার সেল পুলিশটা কিন্তু অনেক বিজি হয়, আপনার কল কিন্তু তারা একবারে উঠাবে না, আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, একবার দুবার, দিনে হয়তো 1 থেকে 5 বারও কল করতে হবে, কিন্তু আপনাকে হাল ছাড়লে হবে না, কারণ ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা খুবই জরুরি। এবার আপনাকে কল করতে হবে, এবং কল করে যদি না ধরে, তাহলে আপনাকে যে ইমেলটা দিয়েছে, সেই সাইবার পুলিশ স্টেশনের যেই ইমেলটা দিয়েছে, সেই ইমেলে কিন্তু আপনারা সমস্যাটা বলবেন। তার জন্য একটা ইমেল করার যে ফরম্যাটটা রয়েছে হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলে, সেই ফরম্যাটটা কিন্তু আমি একটা নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে নাই, নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপলোড করে দিব, সেখান থেকে দেখে কিন্তু আপনারা ভালো করে ইমেলটা করতে পারবেন। এবং আপনারা যদি নিজে থাকতে পারেন, তো তাহলে নিজে থেকে করতে পারেন। প্রথমত অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ওই ইমেলে বসাবেন, মানে একটা ইমেল করবেন, এবং কি ট্রানজেকশন, কোন ট্রানজেকশনের জন্য হয়েছে, এবং আপনার কোনো দোষী নেই, আপনি একজন সাধারণ মানুষ, তো বলবেন এই ইমেলে এই কটা জিনিস কিন্তু দিয়ে ভালো করে আপনারা বলবেন যে আপনি একজন সাধারণ মানুষ, আপনার কোনো দোষ ছিল না, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করে দিতে। এবার একমাত্র একটা কথা শুনে রেখে দিন, ওই সাইবার পুলিশ যদি এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়, তাহলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এনওসিটা আপনাকে কিন্তু সাইবার সেলের কাছ থেকে যে করেই হোক, মানে অফিসারের কাছ থেকে যে করেই হোক নিতে হবে। এবার ধরুন বাই চান্স ইমেলে আপনারা রেসপন্স পাচ্ছেন না, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেসপন্স পাচ্ছেন না, যদি বাই চান্স কল ধরে, এবং কল ধরে সাইবার সেল পুলিশ যদি বলে যে আপনাকে, ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, এবং আপনাকে বললো
আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে দিল্লি থেকে, তখন যদি ওই সাইবার সেল পুলিশ বলে যে আপনাকে দিল্লি আসতে হবে ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করার জন্য, তখন আপনি সাইবার সেল পুলিশকে বলবেন যে আমি একজন সাধারণ মানুষ, আমার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। কারণ আপনি কখনোই যে চাইবেন না যে 500 টাকা, 1000, 10,000 এবং 20,000 টাকার জন্য আপনি দিল্লি যেতে, কারণ দিল্লি যেতে আরো খরচ হবে। তাতেও যদি কাজ না হয়, তখন কিন্তু আপনার ধরুন ব্যাংকে অনেক বেশি পরিমাণে অ্যামাউন্ট রয়েছে, তখন কিন্তু আপনারা লাস্ট পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। এটাই কিন্তু লাস্ট স্টেপ ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য। আপনাকে নাই দিল্লি যেতে হবে, নাই কোনো সাইবার ক্রাইম লয়ার কিন্তু হায়ার করতে হবে, কোনো উকিল হায়ার করতে হবে, কারণ সে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করাতে পারবে। কিন্তু এতে কিন্তু খরচ হতে পারে, এতে স্বাভাবিক খরচ হবে, কারণ সেই উকিল যাবে দিল্লিতে, সেখানে গিয়ে তার একটা ফিস নেবে, যাওয়া আসার খরচ হবে এই সমস্ত, এবং ব্যাংক অ্যাকাউন্ট কি কন্ডিশনে ফ্রিজ হয়েছে সেই সমস্ত কিন্তু আপনারা বুঝতেই পারছেন কি কারণে মানে বলতে চাইছি আমি। ওখানে গিয়ে কিন্তু একটু খরচ হবে, কারণ সে যদি উকিল যায়। এবার যদি আপনারা নিজেরাও যান, তো তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি। সমস্ত পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে। এবার ধরুন আপনি মনে করছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, আপনি ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি বিপদে, মানে ভবিষ্যতে কিন্তু আপনারা বিপদে পড়বেন। কারণ কি, আপনার ধরুন আপনি ব্যাংক অ্যাকাউন্ট, যে কটা পদ্ধতি আমি বললাম, ইমেল করতে, ফোন করতে, এসব যদি আপনারা না করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে যখন ইনভেস্টিগেশন অফিসার দেখবে যে আপনার অ্যাকাউন্টটা আপনি কোনো কিছু ইমেল করেননি, কোনো ফোন করেননি, কোনো রেসপন্স করেননি, তখন কিন্তু আপনারা ভাববে যে আপনি একজন প্রতারক, আপনি ফ্রড করেছেন, সেই ফ্রডের টাকাও কিন্তু আপনার, মানে আপনি তার ভাগ নিয়েছেন। এবার ধরুন তখন আপনাকে কিন্তু ওই সাইবার পুলিশ কিন্তু আপনার বাড়ি এসে আপনাকে তুলে নিয়ে যেতে বাধ্য, কারণ আপনি যদি কোনো রেসপন্স না করেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আপনি কোনো যদি ঠিক না করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তুলে নিয়ে যেতে বাধ্য। এবং ভবিষ্যতে যেগুলো করবেন না যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, সেই সমস্ত কিন্তু মাথায় রেখে কাজ করবেন। সেগুলো আমি বলে দিই। প্রথমত, আপনার কোনো যদি ফ্রড, কোনো অচেনা ব্যক্তি যদি আপনার ব্যাংকে টাকা পাঠায়, সেটা কিন্তু অবশ্যই সাথে সাথে আপনি পুলিশ স্টেশনে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি তাকে কল করবেন, যদি কল করে, কিংবা পুলিশ স্টেশনে গিয়ে আপনি তাদের কাছ থেকে সাহায্য নেবেন। দ্বিতীয়ত হলো, কোনো গেমিং সাইট কিংবা বেটিং সাইট, গ্যামলিং কিংবা সাট্টা, জুয়ো, এসব থেকে যদি আপনারা খেলেন, তো এসব থেকে বিরত থাকবেন, কারণ এগুলো অবৈধ। এখানে থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে। এবং তৃতীয়ত হলো, কোনো ক্রিপ্টোতে যদি পিটুপি ট্রেডিং করেন, সেখান থেকেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে। যদি আপনারা ইন্ডিয়ান এক্সচেঞ্জ ইউজ করেন, তো তাহলে আপনারা সেফ থাকবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।